নমস্কার, নমঃ সংস্কৃতায়। আমি দেবযানী চক্রবর্তী মিশ্র। আজ আমরা মহাভারতের সভা পর্ব সম্পর্কে জানব। আগের দিন আদি পর্ব আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজ শুরু হবে সভা পর্ব। মহাভারত ও সভা পর্বের ভূমিকা। সভা পর্ব, যার অর্থ সভাকক্ষের বই, এই 18টি পর্বের দ্বিতীয়। মহাভারতের 18টি পর্বের দ্বিতীয় পর্ব হলো সভা পর্ব। ঐতিহ্যগতভাবে এটি 10টি অংশ এবং 81টি অধ্যায় নিয়ে গঠিত। যদিও সমালোচনামূলক সংস্করণে 9টি অংশ এবং 72টি অধ্যায় রয়েছে। কিছু বর্ণনায় এর 79টি অধ্যায় রয়েছে। তবে ঐতিহ্যগতভাবে যে 10টি অংশ এবং 81টি অধ্যায় নিয়ে গঠিত এই সভা পর্ব, এই জিনিসটাই বেশি পরিমাণে প্রমাণিত, গুরুত্ব দেওয়া হয়েছে। সভা পর্বকে মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়, যা ভবিষ্যতের সংঘাতের মঞ্চ তৈরি করে এবং শেষ পর্যন্ত কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে পরিচালিত করে। এই পর্বেই ভবিষ্যতের যুদ্ধের বীজ রোপিত হয়, প্রধানত পাশা খেলার ঘটনা এবং দ্রৌপদীর পরবর্তী অপমানের মাধ্যমে। সভা পর্ব কেবল কালানুক্রমিক স্থান নির্ধারণের বাইরেও এর আখ্যানমূলক কার্যকারিতার গভীরতর তাৎপর্য বহন করে। এটি কেবল কি ঘটেছিল তা নয়, কেন এটি এখানে ঘটেছিল তা নিয়ে একটি গভীর উপলব্ধি দেয়। এর মাধ্যমে সভা পর্ব মহাকাব্যের সামগ্রিক প্লটে একটি অবিচ্ছেদ্য ত্বরণমূলক শক্তি হিসেবে কাজ করে, যা সুপ্ত উত্তেজনাকে প্রকাশ্য সংঘাতে রূপান্তরিত করে। এর মধ্যেকার ঘটনাগুলি বিচ্ছিন্ন নয়, বরং সরাসরি পরবর্তী প্রধান ঘটনাবলী, বিশেষ করে নির্বাসন এবং যুদ্ধের কারণ হয়। মূল বিষয়বস্তু ও দার্শনিক ব্যাখ্যা। সভা পর্ব ধর্ম অধর্মের অবিরাম জট পাকানো ও জট ছাড়ানো অনুসন্ধানের একটি কেন্দ্রীয় পাঠ। এটি এমন দ্বিধা উপস্থাপন করে যেখানে চরিত্রগুলি ধর্মকে রক্ষা করা এবং অধর্মের কাছে বশ্যতা স্বীকার করার মধ্যে বেছে নিতে হয়। নারদের রাজধর্মের উপর আলোচনা নৈতিক কাঠামো স্থাপন করে, যা পাশা খেলার ঘটনা দ্বারা নাটকীয়ভাবে লঙ্ঘিত হয়। দ্রৌপদীর অপমান ধর্মের অবমাননা প্রতীকী, যা অধর্মের প্রাধান্য হলে সামাজিক বিশৃঙ্খলার দিকে পরিচালিত করে। ময়সভার ঘটনা দুর্যোধনের ক্ষয়কারী ঈর্ষা এবং ক্ষমতার প্রতি তার অতৃপ্ত আকাঙ্ক্ষা স্পষ্টভাবে তুলে ধরে। পাশা খেলা কৌরবদের দ্বারা ব্যবহৃত চাতুরী ও বিশ্বাসঘাতকতার একটি প্রধান উদাহরণ, যা ক্ষমতার রাজনীতি এবং আকাঙ্ক্ষা ও লোভের ধ্বংসাত্মক পরিণতি তুলে ধরে। এটি অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষা এবং আত্মসচেতনতার গুরুত্বের বিরুদ্ধে একটি সতর্কতামূলক গল্প হিসাবে কাজ করে। সভা পর্ব ন্যায় বিচার এবং নারীর মর্যাদার গুরুত্ব তুলে ধরে। দ্রৌপদীর বস্ত্রহরণের সময় সভার নিষ্ক্রিয়তা রাজ্যে বিদ্যমান নৈতিক অবক্ষয় উন্মোচন করে। এটি জোর দেয় যে ধর্মকে রক্ষা করা প্রতিটি ব্যক্তির কর্তব্য এবং অন্যায় সামাজিক বিশৃঙ্খলার দিকে পরিচালিত করে। দ্রৌপদীকে একজন শক্তিশালী নারী হিসাবে চিত্রিত করা হয়েছে, যিনি প্রচলিত নিয়মকে চ্যালেঞ্জ করেন এবং সম্মান দাবি করেন। অপমানের বিরুদ্ধে তার নির্ভীক অবস্থান এবং ন্যায় বিচারের উপর তার জোর তার শক্তি ও দৃঢ়তা প্রমাণ করে। অনেকে তাকে তার অটল প্রকৃতি এবং প্রতিকূলতা কাটিয়ে ওঠার ক্ষমতার কারণে প্রাথমিক নারীবাদী হিসাবে ব্যাখ্যা করেন। তিনি নারী ক্ষমতায়নের বাতিঘর এবং স্থিতিস্থাপকতা ও শক্তির প্রতীক হয়ে ওঠেন। মহাকাব্য নিয়তি অর্থাৎ কর্ম এবং স্বাধীন ইচ্ছা শক্তির মধ্যেকার টানাপোড়েন অনুসন্ধান করে, যেখানে পছন্দগুলি ধর্ম দ্বারা পরিচালিত হয়। পাশা খেলার ফলাফলকে দৈব হস্তক্ষেপ এবং মহাজাগতিক ন্যায় বিচারের ধারণার দ্বারা প্রভাবিত বলে মনে করা হয়। যুধিষ্ঠিরের অংশগ্রহণ তার নৈতিক মূল্যবোধ সত্ত্বেও কর্তব্য এবং নিয়তি সম্পর্কে প্রশ্ন উত্থাপন করে।
কিছু দার্শনিক বিষয়বস্তু ও তাদের প্রকাশ সম্বন্ধে। এখানে একটা ছক দেওয়া রয়েছে, এই ছকের মধ্যেই সবকিছু সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। বিষয়বস্তু, বর্ণনা আর সভা পর্বে প্রকাশ, ঘটনা, চরিত্র। ধর্ম বনাম অধর্ম, ধার্মিকতা ও ন্যায়পরায়ণতার নীতি বনাম অন্যায় ও অসদাচার। নারদের রাজধর্মের উপদেশ, জরাসন্ধের মানব বলিদান, পাশা খেলার প্রতারণা, দ্রৌপদীর বস্ত্রহরণে সভার নিষ্ক্রিয়তা। ক্ষমতা, উচ্চাকাঙ্ক্ষা ও ঈর্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা, ব্যক্তিগত লাভের জন্য অনৈতিক পদক্ষেপ ও অন্যের সাফল্যে বিদ্বেষ। ময়সভার ঐশ্বর্য দেখে দুর্যোধনের ক্ষয়কারী ঈর্ষা, শকুনির চাতুরীপূর্ণ পরিকল্পনা, রাজসূয় যজ্ঞের মাধ্যমে পাণ্ডবদের ক্ষমতা বৃদ্ধি। ন্যায় বিচার ও অন্যায়, সমাজে ন্যায় প্রতিষ্ঠার গুরুত্ব এবং এর লঙ্ঘনের পরিণতি। জরাসন্ধের বিরুদ্ধে কৃষ্ণের মানবতার বিরুদ্ধে অপরাধ, যুক্তি, দ্রৌপদীর জনসমক্ষে অপমান এবং সভার নীরবতা, যা ন্যায় বিচারের চরম ব্যর্থতা নির্দেশ করে। নিয়তি, স্বাধীন ইচ্ছাশক্তি ও কর্ম। ঘটনা প্রবাহে দৈব বিধান, ব্যক্তিগত পছন্দ এবং কৃতকর্মের ফল। যুধিষ্ঠিরের জুয়া খেলার আসক্তি, শকুনির চাতুরী এবং পাশা খেলার ফলাফলকে প্রভাবিত করে মহাজাগতিক ন্যায় বিচার ও কর্মের ধারণা। নারীর ভূমিকা ও প্রতিরোধ, পিতৃতান্ত্রিক সমাজে নারীর মর্যাদা ও অন্যায়ের বিরুদ্ধে তার সংগ্রাম। দ্রৌপদীকে প্রাথমিক নারীবাদী এবং স্থিতিস্থাপকতা ও শক্তির প্রতীক হিসেবে চিত্রিত করা হয়েছে, যিনি তার অপমানের বিরুদ্ধে নির্ভীকভাবে প্রতিবাদ করেন। ইন্দ্রপ্রস্থের ঐশ্বর্য ও ময়সভা, সভা পর্বের সূচনা হয় ময়দানব, অসুরদের স্থপতি কর্তৃক ইন্দ্রপ্রস্থে পাণ্ডবদের নতুন রাজধানীতে একটি অসাধারণ সভাকক্ষ নির্মাণের মাধ্যমে। খাণ্ডববন দহনের সময় অর্জুন ও কৃষ্ণ কর্তৃক প্রাণ বাঁচানোর পর ময়দানব তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে চেয়েছিলেন। কৃষ্ণ তার স্থাপত্য দক্ষতা উপলব্ধি করে যুধিষ্ঠিরের জন্য একটি অতুলনীয় সভাকক্ষ নির্মাণের নির্দেশ দেন। এই নির্মাণে 14 মাস সময় লেগেছিল এবং এতে বিভিন্ন অঞ্চল থেকে সংগৃহীত দুর্লভ উপকরণ ও ধনসম্পদ ব্যবহার করা হয়েছিল, যার মধ্যে ভীমের জন্য একটি স্বর্গীয় গদা এবং অর্জুনের জন্য দেবদত্ত শঙ্খ অন্তর্ভুক্ত ছিল। এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। ময়সভা ছিল মায়া ও ঐশ্বর্যের এক অসাধারণ নিদর্শন, যেখানে স্ফটিকের মেঝে জলের মতো দেখাতো এবং জল স্থলের মতো প্রতীয়মান হতো। এর সূক্ষ্ম নকশা স্বর্গীয় ও মানবীয় শিল্পকলার মিশ্রণ ছিল। এর জাঁকজমক স্বর্গীয় আবাসস্থলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। এই সভাকক্ষ পাণ্ডবদের ক্রমবর্ধমান ক্ষমতা, দৈব অনুগ্রহ এবং সমৃদ্ধির প্রতীক ছিল, যা বিশ্বজুড়ে প্রশংসা আকর্ষণ করেছিল এবং যুধিষ্ঠিরের প্রতিপত্তি প্রদর্শন করেছিল। ময়সভার এই শারীরিক জাঁকজমক এবং এর মধ্যে দুর্যোধনের অপমান একটি গভীরতর অর্থ বহন করে। ময়সভা কেবল একটি স্থান ছিল না, এটি সংঘাতকে বাড়িয়ে তোলার একটি সক্রিয় মাধ্যম। এর মায়াবী প্রকৃতি দুর্যোধনের দুর্বলতা এবং অহংকারকে উন্মোচন করে এবং পাণ্ডবদের হাসি, বিশেষ করে দ্রৌপদীর হাসি, তার বিদ্যমান ঈর্ষাকে প্রতিশোধের জ্বলন্ত আকাঙ্ক্ষায় রূপান্তরিত করে। এটি একটি মনস্তাত্ত্বিক কার্যকারণ সম্পর্ক, যেখানে একটি ভৌত স্থান গভীর আবেগিক ও কৌশলগত পরিবর্তন ঘটায়। ময়সভা পাণ্ডবদের গৌরবের প্রতীক হলেও কৌরবদের ঈর্ষার উৎস হয়ে দাঁড়ায়, যা স্থাপত্যের বিস্ময়কে আসন্ন যুদ্ধের মনস্তাত্ত্বিক ভিত্তির সাথে সরাসরি সংযুক্ত করে। এটি দেখায় যে কিভাবে উপলব্ধি এবং অহংকার কেবল বস্তুগত সম্পদের চেয়েও সংঘাতের শক্তিশালী চালিকা শক্তি হতে পারে। ময়সভার বর্ণনা স্ফটিকের মেঝেতে জল এবং স্থলের বিভ্রমের উপর জোর দেয়। দুর্যোধনের বারবার পড়ে যাওয়া বাস্তবতা থেকে বিভ্রমকে আলাদা করতে তার অক্ষমতাকে তুলে ধরে। এটি কেবল একটি হাস্যকর ঘটনা নয়, এটি প্রতীকী
এটি মহাকাব্যের পরবর্তী অংশে কৌরবদের প্রতারণা ও ভুল বিচারকে পূর্বাভাস দেয়। মহিষাভাকে তার আসল রূপে একটি বিভ্রম দেখতে দুর্যোধনের ব্যর্থতা তার পরবর্তীকালে পাণ্ডবদের ধার্মিক দাবি বা তার নিজের অধর্মের পরিণতি উপলব্ধি করতে না পারার প্রতিচ্ছবি। এটি ইঙ্গিত করে যে উপলব্ধির ব্যর্থতা বিপর্যয়কর নৈতিক ও রাজনৈতিক ত্রুটির কারণ হতে পারে। রাজসূয় যজ্ঞ পাণ্ডব শক্তির শিখর। রাজসূয় যজ্ঞ সম্পর্কে আমরা জানব। মহাভারতের সভা পর্বে রাজসূয় যজ্ঞ হয়েছিল। প্রশ্ন আছে, রাজসূয় যজ্ঞ মহাভারতের কোন পর্বে পরিদৃষ্ট হয়? সভা পর্বে। নারদের রাজধর্মের বিস্তারিত ব্যাখ্যা শাসনের একটি আদর্শ মডেল উপস্থাপন করে। এই অংশটি রাজসূয় যজ্ঞের ঠিক আগে আছে, যা যুধিষ্ঠিরের ধার্মিক শাসনের শিখরকে প্রতিনিধিত্ব করে। এটি একটি শক্তিশালী বিষয় ভিত্তিক বৈপরীত্য স্থাপন করে। নৈতিক রাজত্বের সূক্ষ্ম বিবরণ একটি মানদণ্ড হিসেবে কাজ করে, যার বিরুদ্ধে কৌরবদের পরবর্তী কাজ এবং পাশা খেলায় যুধিষ্ঠিরের ত্রুটি বিচার করা হবে। এটি সভা পর্বের শিক্ষামূলক উদ্দেশ্যকে তুলে ধরে, যা আদর্শ এবং এর নাটকীয় বিকৃতি উভয়ই প্রদর্শন করে। এইভাবে এই পর্ব শ্রোতাদের ধার্মিক শাসন কি তা শেখায়, তারপরে নাটকীয় পতন দেখায়। নারদের পরামর্শ এবং তার পিতা পাণ্ডুর আকাঙ্ক্ষা দ্বারা অনুপ্রাণিত হয়ে যুধিষ্ঠির রাজসূয় যজ্ঞ করার সিদ্ধান্ত নেন, যা সার্বজনীন সার্বভৌমত্বের প্রতীক একটি মহাযজ্ঞ। এই যজ্ঞের জন্য সমস্ত রাজাদের যুধিষ্ঠিরের আধিপত্য স্বীকার করে কর প্রদান করতে হতো। রাজসূয় যজ্ঞের প্রয়োজনীয়তা পূরণের জন্য যুধিষ্ঠিরের 4 ভাই 4 প্রধান দিকে দিগ্বিজয়ে বের হন। কোন ভাই কোন দিকে গিয়েছিল এটা গুরুত্বপূর্ণ। অর্জুন উত্তর, ভীম পূর্ব, সহদেব দক্ষিণ এবং নকুল পশ্চিম দিক জয় করেন। তারা সফলভাবে অসংখ্য রাজ্যকে তাদের অধীনে আনেন এবং বিপুল পরিমাণ কর নিয়ে ফিরে আসেন। রাজসূয়ের একটি প্রধান বাধা ছিলেন মগধের শক্তিশালী ও দুষ্ট রাজা জরাসন্ধ, যিনি মানব বলিদানের জন্য অনেক রাজাকে বন্দী করে রেখেছিলেন। কৃষ্ণ কৌশলগতভাবে যুধিষ্ঠিরকে পরামর্শ দেন যে বন্দী রাজাদের মুক্ত করতে এবং রাজসূয় সম্পন্ন করতে জরাসন্ধকে হত্যা করা আবশ্যক। কৃষ্ণ, অর্জুন এবং ভীম মগধে যান। কৃষ্ণ জরাসন্ধের মৃত্যুকে ব্যক্তিগত শত্রুতা হিসাবে নয়, বরং মানবতার বিরুদ্ধে অপরাধ এবং অবিচারের বিরুদ্ধে একটি কাজ হিসাবে ন্যায্যতা দেন। ভীম একটি দ্বন্দ্বে জরাসন্ধকে পরাজিত ও হত্যা করেন, যার ফলে বন্দী রাজারা মুক্তি পান। জরাসন্ধকে পরাজিত করার পর এবং কর আসার পর রাজসূয় যজ্ঞ শুরু হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাজা, ঋষি এবং দর্শনার্থীরা সমবেত হন। অনুষ্ঠানের সময় সহদেব কৃষ্ণকে অর্ঘ্য প্রথম সম্মান নিবেদন করেন, যা চেদিরাজ শিশুপাল তীব্রভাবে আপত্তি করেন। যুধিষ্ঠিরের মীমাংসার চেষ্টা সত্ত্বেও শিশুপাল কৃষ্ণকে অপমান করতে থাকেন, যার ফলে কৃষ্ণ অবশেষে সভাকক্ষে তাকে হত্যা করেন। কৃষ্ণ জরাসন্ধের ঘটনায় কেবল সাহায্যকারী নন, তিনি একজন মূল পরিকল্পনাকারী। তিনি হত্যার জন্য দার্শনিক ন্যায্যতা প্রদান করেন। মানবতার বিরুদ্ধে অপরাধ। তার এই কাজগুলি কেবল ক্ষমতার জন্য নয়, ধর্মকে রক্ষা করার জন্য। এটি কৃষ্ণকে একজন কেন্দ্রীয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে, যিনি সক্রিয়ভাবে হস্তক্ষেপ করে মহাজাগতিক শৃঙ্খলা পুনরুদ্ধার করেন। কেবল একজন দৈব পর্যবেক্ষক হিসেবে নন, তার এই কাজগুলি অধর্ম ব্যাপক আকার ধারণ করলে দৈব হস্তক্ষেপের একটি দৃষ্টান্ত স্থাপন করে। এটি কুরুক্ষেত্রের যুদ্ধে ধর্মরক্ষক ও পথপ্রদর্শক হিসেবে তার গুরুত্বপূর্ণ ভূমিকারও পূর্বাভাস দেয়। রাজসূয় যজ্ঞ পাণ্ডব শক্তির শিখর এবং যুধিষ্ঠিরের সার্বজনীন সার্বভৌমত্বের প্রতীক। তবে এটি এমন একটি ঘটনা যা সরাসরি দুর্যোধনের তীব্র ঈর্ষা এবং পরবর্তী পাশা খেলার দিকে পরিচালিত করে।
পাণ্ডবদের ধার্মিক উপায়ে অর্জিত সাফল্য এবং জাঁকজমক অপ্রত্যাশিতভাবে মহাকাব্যের সর্বশ্রেষ্ঠ অধর্মকে উস্কে দেয়। এটি ক্ষমতার ভঙ্গুরতা এবং ঈর্ষার ধ্বংসাত্মক প্রকৃতিকে তুলে ধরে, যা ইঙ্গিত করে যে এমনকি ধার্মিক অর্জনও বিদ্বেষপূর্ণ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে, যার ফলে অনিবার্য সংঘাতের মঞ্চ তৈরি হয়। পাশা খেলা নৈতিক সংকটের দিকে পতন। সভাকক্ষে বহু রাজা ও বিশিষ্ট ব্যক্তি উপস্থিত থাকাকালীন শকুনি যুধিষ্ঠিরকে পাশা খেলায় আহ্বান জানান। খেলা যত এগোতে থাকে, যুধিষ্ঠির একের পর এক তার সমস্ত বাজি হারতে থাকেন। তার বিশাল সম্পদ, তার ইন্দ্রপ্রস্থের রাজ্য, তার ভাইদের একে একে নকুল, সহদেব, অর্জুন, ভীম এবং অবশেষে নিজেকে হারানোর পর যুধিষ্ঠিরকে তার স্ত্রী দ্রৌপদীকে বাজি ধরতে বাধ্য করা হয় এবং তাকেও তিনি হারান। দুর্যোধন তার বিদ্বেষ দ্বারা চালিত হয়ে দুঃশাসনকে নির্দেশ দেয় দ্রৌপদীকে সভাকক্ষে টেনে এনে প্রকাশ্যে বিবস্ত্র করতে। দ্রৌপদী হতাশায় প্রশ্ন তোলেন যে যুধিষ্ঠির যখন নিজেকেই হারিয়ে ফেলেছেন, তখন তাকে বাজি ধরা আইনত বৈধ কিনা। তিনি ন্যায় বিচারের জন্য সভাকে আবেদন জানান, কিন্তু ভীষ্ম ও দ্রোণের মতো সম্মানিত প্রবীণরা নীরব বা অসহায় থাকেন। দুঃশাসন যখন তাকে বিবস্ত্র করার চেষ্টা করে, দ্রৌপদী ভগবান কৃষ্ণের কাছে সুরক্ষার জন্য প্রার্থনা করেন। অলৌকিকভাবে তার শাড়ি ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে, যা তাকে বিবস্ত্র হওয়া থেকে রক্ষা করে। এই দ্রৌপদীর বস্ত্রহরণ মহাভারতের অন্যতম কুখ্যাত ও বিতর্কিত ঘটনা। পাশা খেলাকে দুঃখজনক মোড় এবং লোভ ও চাতুরীর একটি সতর্কতামূলক গল্প হিসাবে বর্ণনা করা হয়েছে। বস্ত্রহরণকে স্পষ্টভাবে ধর্মের অবমাননা এবং এমন একটি মুহূর্ত বলা হয়েছে যেখানে অধর্মের প্রাধান্য হলে সমাজ বিশৃঙ্খলা ও বিনাশের দিকে ধাবিত হয়। এটি কেবল যুধিষ্ঠিরের ব্যক্তিগত দুর্বলতা নয়, এটি নৈতিক ব্যর্থতার একটি জনসমক্ষে প্রদর্শনী। সভাকক্ষ, যা প্রাথমিকভাবে রাজসূয়ের সময় ধার্মিক শাসনের প্রতীক ছিল, তা গভীর অন্যায় ও নৈতিক পতনের মঞ্চে রূপান্তরিত হয়। দ্রৌপদীর অপমানের মুখে সম্মানিত ব্যক্তিদের ভীষ্ম, দ্রোণ, নীরবতা ক্ষমতাশালীদের নীরব সম্মতি এবং সামাজিক প্রতিষ্ঠানগুলির ধর্ম রক্ষা করতে ব্যর্থতাকে তুলে ধরে। এটি প্রমাণ করে যে অধর্ম কেবল ব্যক্তিগত কাজ নয়, একটি পদ্ধতিগত পতন। দুর্যোধনের ঈর্ষা প্রাথমিক কারণ হলেও দ্রৌপদীর জনসমক্ষে অপমানকে ধারাবাহিকভাবে সবচেয়ে লজ্জাজনক ঘটনা এবং চূড়ান্ত অপমান হিসাবে তুলে ধরা হয়েছে। স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ঘটনা তার প্রতিশোধের আকাঙ্ক্ষা প্রজ্বলিত করে এবং বৃহত্তর সংঘাতের অনুঘটক হয়ে ওঠে। এটি নারীত্ব, ন্যায় বিচার এবং স্বয়ং ধর্মের প্রতীকী লঙ্ঘন হয়ে ওঠে। এটি একটি রাজনৈতিক বিরোধকে যুদ্ধের নৈতিক অপরিহার্যতায় রূপান্তরিত করে। কুরুক্ষেত্রের সংঘাতকে কেবল ভূমি বা ক্ষমতার জন্য নয়, বরং মহাজাগতিক ও সামাজিক ধার্মিকতা পুনরুদ্ধারের জন্য একটি যুদ্ধ করে তোলে। দ্রৌপদীর প্রতিশোধের প্রতিজ্ঞা একটি চালিকা শক্তি হয়ে ওঠে। যুধিষ্ঠিরের পাশা খেলায় অংশগ্রহণকে তার দুর্বলতা ও আসক্তি, জুয়া এবং তার ক্ষত্রিয় কর্তব্য পালনের বাধ্যবাধকতা হিসাবে উল্লেখ করা হয়েছে। তবে ফলাফল শকুনির চাতুরী এবং কর্মনিয়তির বৃহত্তর ধারণার দ্বারাও প্রভাবিত হয়। এই জটিল পারস্পরিক ক্রিয়া ইঙ্গিত করে যে ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তি যুধিষ্ঠিরের জুয়া খেলার সিদ্ধান্ত রাখলেও তাদের কর্ম প্রায়শই ব্যক্তিগত ত্রুটি, বাহ্যিক চাতুরী এবং একটি বৃহত্তর মহাজাগতিক নকশা দ্বারা প্রভাবিত হয়। প্রভাব ও স্থায়ী উত্তরাধিকার। সভাপর্বের ঘটনা, বিশেষ করে পাশা খেলা এবং দ্রৌপদীর বস্ত্রহরণ, কুরুক্ষেত্রের যুদ্ধের সরাসরি কারণ এবং এর মঞ্চ প্রস্তুতকারী গুরুত্বপূর্ণ মুহূর্ত হিসাবে ধারাবাহিকভাবে চিহ্নিত হয়েছে। দুর্যোধনের অপমান এবং পরবর্তী ঈর্ষা দ্রৌপদীর জনসমক্ষে অপমানের সাথে মিলিত হয়ে পাণ্ডব ও কৌরবদের মধ্যে একটি অমীমাংসিত বিভেদ সৃষ্টি করে, যা যুদ্ধকে অনিবার্য করে তোলে। পাণ্ডবদের পরবর্তী নির্বাসন এই ঘটনাগুলির প্রত্যক্ষ পরিণতি। পাণ্ডব ও কৌরবদের মধ্যে প্রাথমিক সংঘাত আদি পর্বে দেখা যায় মূলত রাজনৈতিক ছিল।
উত্তরাধিকার ও ক্ষমতার জন্য একটি সংগ্রাম। তবে সভাপর্ব বস্ত্রহরণের মাধ্যমে এই সংঘাতকে একটি নৈতিক ও অস্তিত্বগত সংকটে উন্নীত করে। সভাপর্ব একটি পারিবারিক বিবাদকে ধর্ম অধর্মের মধ্যে একটি মহাজাগতিক যুদ্ধে রূপান্তরিত করে। দ্রৌপদীর মর্যাদার লঙ্ঘন যুদ্ধকে কেবল একটি রাজ্য পুনরুদ্ধারের বিষয় নয়, বরং ন্যায় বিচার ও ধার্মিকতার মৌলিক নীতিগুলি পুনরুদ্ধারের বিষয়ে পরিণত করে। সংঘাতের এই প্রকৃতির পরিবর্তন মহাকাব্যের গভীর দার্শনিক বার্তা এবং কুরুক্ষেত্রের যুদ্ধের অনিবার্যতাকে একটি প্রয়োজনীয় শুদ্ধিকরণ হিসাবে বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই পর্ব জুয়া, প্রতারণা, লোভ এবং অনিয়ন্ত্রিত উচ্চাকাঙ্ক্ষার বিপদ সম্পর্কে একটি সতর্কতামূলক গল্প হিসাবে কাজ করে। এটি কঠিন পরিস্থিতিতে ধর্মকে রক্ষা করার অসুবিধা এবং আত্মসচেতনতা ও সংযমের সমালোচনামূলক গুরুত্বের উপর জোর দেয়। আখ্যানটি যুদ্ধের শুরু হওয়ার আগেই চিত্রিত দুঃখ ও অপমানের মাধ্যমে সমাজের উপর যুদ্ধের ধ্বংসাত্মক মানসিক প্রভাব শক্তিশালীভাবে তুলে ধরে। সভাকক্ষ এই পর্বের কেন্দ্রবিন্দু। এটি এমন একটি স্থান যেখানে শাসন নিয়ে আলোচনা হয়, ক্ষমতা প্রদর্শিত হয় এবং শেষ পর্যন্ত যেখানে ন্যায় বিচারই ব্যর্থ হয়। সভা তার ভৌত রূপকে অতিক্রম করে সামাজিক বিবেক ও জবাবদিহিতার প্রতীক হয়ে ওঠে। এর মধ্যেকার ঘটনাগুলি নেতৃত্বের দায়িত্ব, নৈতিক কাপুরুষতার বিপদ এবং যখন সম্মিলিত ধর্মকে আপোস করা হয় তখন তার গভীর পরিণতির উপর একটি চিরন্তন ভাষ্য হিসাবে কাজ করে। এটি তুলে ধরে যে কিভাবে জনপ্রতিষ্ঠানের অখণ্ডতা, সামাজিক শৃঙ্খলা ও ন্যায় বিচার বজায় রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। উপসংহার। সভাপর্ব মহাভারতের আখ্যানমূলক প্রবাহে একটি স্মারক অধ্যায় হিসেবে দাঁড়িয়ে আছে, যা ময়সভা নির্মাণ এবং রাষ্ট্রীয় যজ্ঞের মাধ্যমে পাণ্ডবদের ক্ষমতার উত্থানকে চিত্রিত করে। কেবল তাদের নাটকীয় পতনকে প্রতারণামূলক পাশা খেলা এবং দ্রৌপদীর চরম অপমানের মাধ্যমে প্রত্যক্ষ করার জন্য। এটি সেই অগ্নি পরীক্ষা যেখানে পাণ্ডব ও কৌরবদের মধ্যে সুপ্ত উত্তেজনা কুরুক্ষেত্রের যুদ্ধের দিকে একটি অপরিবর্তনীয় পথে প্রজ্বলিত হয়। একটি পারিবারিক বিরোধকে মহাজাগতিক ধর্মের সংগ্রামে রূপান্তরিত করে। এই পর্ব মনস্তত্ত্বের গভীর অন্তর্দৃষ্টি প্রদান করে, ঈর্ষা, উচ্চাকাঙ্ক্ষা এবং আসক্তির ধ্বংসাত্মক শক্তিকে উন্মোচন করে। এটি ন্যায় বিচারের ভঙ্গুরতা এবং ব্যক্তিগত লাভের জন্য বা রাজনৈতিক কৌশলের জন্য নৈতিক নীতিগুলি পরিত্যাগ করার ভয়াবহ পরিণতির একটি শক্তিশালী অনুস্মারক হিসাবে কাজ করে। এর রাজধর্মের চিত্রায়ন, এর নাটকীয় লঙ্ঘনের সাথে পরস্পর সংযুক্ত নেতৃত্ব, জবাবদিহিতা এবং যে কোনো সামাজিক প্রেক্ষাপটে সঠিক ও ভুলের মধ্যেকার চিরন্তন সংগ্রাম সম্পর্কে চিন্তা ভাবনা জাগিয়ে তোলে। এইভাবে সভাপর্ব একটি চিরন্তন আখ্যান হিসেবে রয়ে গেছে, যা মানব প্রকৃতির জটিলতা এবং ধর্মের চিরস্থায়ী অনুসন্ধানের একটি আয়না। এখানেই আমাদের সভাপর্ব শেষ হলো। আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকন প্রেস করে নিও। আর ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নমস্কার। নমঃ সংস্কৃতায়।